মাঝের কয়েকটা দিন কেটে গেছে নিজস্ব নিয়মে। আজ সেই শুক্রবার। কলেজ না গিয়ে ফাল্গুনী নজর রাখছিল সুবেশের ওপর। একবার অবশ্য নামকাও আসতে অরুণা জিজ্ঞেস করতে এসেছিল, যাবে না শুনে নিশ্চিন্ত হয়েছে। বাড়ির কাজ তো কম নয়, বড় মেয়ে বাড়িতে থাকলে খানিকটা সাহায্য হয় বই কি। নতুন মা কি করেছিল জানে না সে, তবে পরের দিনেই সমাপ্তি ফিরে গিয়েছিল শ্বশুর বাড়ি। এই মুহূর্তে ফাল্গুনী সমস্ত মনোযোগ দখল করে আছে সুবেশ। ভেতরে ভেতরে সে যে বেশ উত্তেজিত, তা দিব্যি বোঝা যাচ্ছে। কিশোরী ছেলেটার কত ক্ষমতা যে মনের ভাব লুকোবে, কিন্তু অরুণার স্নেহান্ধ দৃষ্টির সামনে ছেলের কোনো বেচালি ধরা পড়ে না। সে আজও সমানে ছেলেকে অনুরোধ করতে ব্যস্ত, দুপুরবেলা একটু অন্তত ডাল ভাত মুখে দেওয়ার জন্য। আজ কিন্তু সুবেশ আর মায়ের ক্রমাগত বকবকানি শোনার জন্য অপেক্ষা করল না। বাধ্য ছেলের মতো আসন পেতে খেতে বসে গেল। খাওয়ার পর আবদারের ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আজ কিন্তু বিকেলের ঝোঁকে পূর্ণর সঙ্গে একটু দেখা করতে যাব। পরীক্ষা তো প্রায় এসেই গেল, নোটসগুলো দরকারি। জানোই তো আমি ফিউচারে বিদেশে যেতে চাই। একবার সেটেল হয়ে গেলে তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। তুই পারবি, পারবি, আমি জানি। আমার ছেলে তুই, দেখবি ভবিষ্যতে তুই অনেক বড় হবি। চোখ তোর, কিন্তু স্বপ্ন আমি দেখি। বড় চাকরি পেলে সবকিছু ছেড়ে আমিও চলে যাব তোর সঙ্গে। এই অভাবের সংসারে দিনের পর দিন আর ভালো লাগে না। বিকেল 5টা বাজলো সাড়ম্বরে। পুরনো দিনের ঘড়ি ঢং ঢং শব্দে জানিয়ে দিল তার অস্তিত্ব। সাদা মাখন জিন্স আর ঘন নীল গেঞ্জি পরে তৈরি হয়ে নিল সুবেশ। আজ ফান্টুদার থেকে মালটা নিতে হবে, তারপর জায়গা মতো পৌঁছে দিলেই কড়কড়ে 25,000। একটা দুর্দান্ত কেক দেখেছে প্রিন্সেসের জন্য, সঙ্গে ডিজাইনার গাউন। প্রিন্সেসের একটা চুমুর জন্য সে সবকিছু করতে পারে। তার মতোই কাছাকাছি স্কুলের গরিব কয়েকটা ছেলে ফান্টুদার সঙ্গে মিলেই কাজ করে, না করে উপায় বা কি। পয়সাওয়ালা ঘরের ছেলেরা দামি ধোয়া টানবে, বাইকের পেছনে চাপিয়ে সুন্দরী গার্লফ্রেন্ড ঘোরাবে, শপিং মলে নিয়ে গিয়ে দেদার শপিং করে দেবে, ড্রেস, কসমেটিক্স, রেস্তোরাঁয় খাবে। আর তারা গরিব বলে কি শুধু চেয়ে চেয়ে দেখবে? গরিব বলে কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? সেই জন্যই তো বুঝে শুনে ফান্টুদার দোকান থেকে মাল দেওয়া নেওয়ার কাজটা নিয়েছে। বাইরে চকোলেট, লজেন্স, ম্যাগির মুদি দোকান, আর ভেতরে থাক সে কথা। মোদ্দা কথা, এই বয়সেই সুবেশ বুঝে গেছে টাকার গায়ে কোনো রং থাকে না। এখন সুবেশের পকেটে পয়সা ঝনঝন। বড়লোকের পয়সাওয়ালা ছেলেপুলেরাও সমঝে চলে। টাকা আছে তাই ঠাটবাট, পকেটে মাল না থাকলে কেউ ফিরেও তাকাবে না। তার প্রিন্সেসে কি এত সহজে হাতে হাত গালে গাল রাখতে দিত? শপিং মলে ঘুরতে গিয়ে 4,500 ড্রেসটা পছন্দ হয়েছিল। ভাগ্যিস সেদিন পকেটে ফান্টুদার থেকে পাওয়া কড়কড়ে নোটগুলো ছিল। সঙ্গে সঙ্গে পে করে দিতেই না খেলা ঘুরে গেল। টাকায় দুনিয়া বশ। বিড়বিড় করে জপতে জপতে ফান্টুদার দোকানে এলো সে। মালটা হাতে নিতেই বেশ সাবধানী ভঙ্গিতে বলল সে, দামি মাল, সাবধানে নিবি কিন্তু, কিছু হলে তোর খবর আছে। প্রতিবারই এভাবে সাবধান করে ফান্টুদা। মুদির দোকান চালায় তো, স্বভাবে ম্যাদা মারা ভাবটা রয়েই গেছে। গুরুত্ব দিল না সে। আজ অবধি কি কোনো গোলমাল হয়েছে? ধীরে সুস্থে গলি পেরিয়ে বড় রাস্তায় এলো সে। আর ঠিক তখনই উল্টো দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। পুলিশের উর্দি পরা দুজন লোক তার দিকে তাকিয়ে কি যেন একটা বলাবলি করছে। তবে কি পুলিশ সব জেনে গেল? আজ কি ফাঁদ পেতেছে তার জন্য? ভয়ে ভাবনার শরীরটা কেঁপে উঠল তার। কোনোভাবে বাড়িতে খবরটা জানতে পারলে হয়তো মা আর বাঁচবে না। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। 7-5 না ভেবেই উঠে পড়ল সে। আর বসার সঙ্গে সঙ্গে প্রায় চমকে উঠল। দিদি, তুই এই গাড়িতে? এটা কার গাড়ি? এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে। মৃদু হাসলেন সেনাপতি। তুতলে উঠল সুবেশ। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি তো একটু বিকেলের ঝোঁকে ঘুরতে এসেছিলাম। দিদিকে জিজ্ঞেস করুন না। পেটটা উঁচু হয়ে আছে, ভেতরে মনে হয় কিছু আছে, একবার দেখি তো। চমকে উঠে পেটে হাত দেয় সুবেশ। বিশ্বাস করুন স্যার, কিচ্ছু নেই, ভেঙে পড়া গলায় বলে সে। দিদি, তুই কিছু বল না। স্কুলে পড়া ভদ্র ছেলের মুখোশ পরে এই বয়সে এসব অবৈধ জিনিসপত্র পাচারে হাত পাকিয়েছ, আর তুমি কিছু জানো না? কঠিন হয়ে ওঠে সেনাপতির গলা।
এটা আমাদের বিশ্বাস করতে হবে? আপনারা আপনারা পুলিশের লোক, কিন্তু দিদি দিদি আপনাদের সঙ্গে কি করছে? সে কথা পরে সময় মতো বলবো। তুমি কি জানো এর শাস্তি? বাড়ি, স্কুল, বন্ধু বান্ধব সবাই জেনে যাবে। পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবে তো? হঠাৎই ভ্যা করে কেঁদে ফেলে 16 বছরের কিশোর ছেলেটা। বাবা গরিব, কিন্তু আমার অভাবের সংসারে ভালো লাগতো না। টাকার দরকার ছিল, অনেক অনেক টাকা। অভিক, সুতনু, পরাগদের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওদের মতো আমারও একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকবে, কিন্তু টাকা না থাকলে গার্লফ্রেন্ড পটে না। বাইকটাও বাবা কিনে দিল না। প্রিন্সেস কি শুধু তোর একার প্রেমিকা? তুই ঠিক জানিস ভাই, এতক্ষণে বলে উঠল ফাল্গুনী। ফাল্গুনির হাত ধরে সুবেশকে বাড়ি ঢুকতে দেখে চমকে উঠল অরুণা। পরস্পর বিরোধী চিন্তাধারার অধিকারী ভাই বোনের মধ্যে হঠাৎ এমন ভাব হলো কিভাবে? সুবেশ জন্মানো স্তক, সে নিজেও চেয়েছে দুই ভাই বোন যেন পরস্পরের থেকে আলাদা থাকে, আর ছেলেকে তৈরিও করেছেও সেভাবে। বাবা এক হলেও মা তো আলাদা। তাহলে কেন তার ছেলে ওই মেয়ের সঙ্গে মিশবে? বেশি আদর দিলে ভবিষ্যতে সম্পত্তির হিসেব নিয়ে সমস্যা বেশি হবে। কড়া চোখে ছেলের দিকে তাকিয়ে অরুণা বলল, তুই নিজের ঘরে যা, আমি একটু ফাল্গুনির সঙ্গে কথা বলবো। তোমার কথা মানেই তো রকমারি কাজের ফিরিস্তি, গম্ভীর মুখে বলল সুবেশ। ও কাজ খানিকক্ষণ পরে করলেও তেমন একটা অসুবিধা হবে না। দরকার হলে আমি সাহায্য করব, কিন্তু এই মুহূর্তে দিদি আমার ঘরে যাবে। দিদির সঙ্গে আমার কিছু জরুরি দরকার আছে, পড়াশোনা সংক্রান্ত। অরুণার চোখের সামনে দিয়ে সুবেশের হাত ধরে চলে গেল ফাল্গুনী। অবাক চোখে তাকিয়ে রইল সে। আদরের ছেলের মুখের ওপর বলতে পারল না কিছুই। তুই নিশ্চিত তো ভাই? আমার নামটা গোপন থাকবে তোরে দিদি? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কিছু জানতে পারলে হয়তো আমায় আত্মহত্যা করতে হবে। স্কুল থেকে টিসি দেবে, আমার কেরিয়ার একেবারেই শেষ হয়ে যাবে। বাবা মায়ের চোখে ঘৃণ্য দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমি বাঁচতে পারবো না। আমার কিছু হবে না তো? কেউ কিছু জানতে পারবে না তো? বল না দিদি ভাই। কিচ্ছু হবে না, উনি তো বললেন তোর নাম ঠিকানা গোপন থাকবে। এই ক্রিমিনালরা নটোরিয়াস হলেও তোর নিজের দিদি আছে তো। দিদির ওপর ভরসাটুকু রাখ, পারবি রাখতে? সুবেশের হাত দুটো চেপে ধরল ফাল্গুনী। চিন্তা করিস না, আমি পাশে আছি সব সময়। দরজায় কান পেতেছিল অরুণা। এমনিতে বাড়ির দরজা কম দামি কাঠের তৈরি, ভেতরে কেউ কিছু বললে দিব্যি শোনা যায় কান পেতে। কিন্তু এরা দুজন এমন ফিসফিস করে কথা বলছে যে বোঝা তো দূরের কথা, সে শুনতেই পাচ্ছে না কিছু। দিদি, প্রিন্সেস কি তবে? তুই তখন যে বললি আমার সঙ্গে এরকমটা করলো কেন? আমি ওর কি ক্ষতি করেছিলাম? তুই ওর বাড়ি চিনিস? এখনই আমায় নিয়ে যেতে পারবি? দূর থেকে দেখেছিলাম একবার, ভেতরে ঢোকার সাহস পাইনি। খুব বড় লোক তো ওরা। প্রিন্সেস আমায় বলেছিল নিজের বাবাকে খুব ভয় পায়, তাই চাইলেও ভেতরে নিয়ে যেতে পারবে না। ওর বাবা নাকি বন্ধু বান্ধব পছন্দ করে না। একটা দীর্ঘশ্বাস ফেললো ফাল্গুনী। আর তুই সেই কথা না ভেবে চিনতে অন্ধভাবে বিশ্বাস করে নিলি? চল আমার সঙ্গে। আবার কোথায় যাচ্ছিস তোরা দুজনে? মা, আমি বড় হয়েছি আর দিদিও সাবালিকা। অরুণার দিকে স্থির চোখে তাকায় সুবেশ। তাই মনে হয় তোমার এত প্রশ্ন করা দরকার নেই। সব সময় একটা কাজে যাচ্ছি, মিটলেই বাড়ি ফিরে আসব। পিছন থেকে অরুণার রাগী গলা শোনা গেল। আজ তোর বাবা আসুক একবার, তারপর দেখব এত মুখে মুখে কথা বলার সাহস কোত্থেকে পাস তুই। গেটটা ভেজানো, খুলে ভেতরে ঢুকে পড়ল দুই ভাই বোনে। বার দুয়ে কলিং বেল বাজানোর পর একজন চাকর স্থানীয় লোক এসে দরজা খুলে দিল। পেছনে দেখা গেল একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ঝোলা গোফওয়ালা লোককে। এই সম্ভবত বাড়ির মালিক। দুজনকে একসঙ্গে দেখে গম্ভীর মুখে বললেন, এখন কোনো পুজো আচ্চা নেই, চাঁদা টাদা চেয়েও না যেন, হবে না। আমরা চাঁদা চাইতে আসিনি কাকু, আপনি ভুল করছেন, শান্ত গলায় বলল ফাল্গুনী। প্রিন্সেস বাড়ি আছে? কে প্রিন্সেস? চাঁদা চাইতে আসেনি জেনে নরম গলায় বললেন ভদ্রলোক। এখানে তো ওই নামে কেউ থাকে না। পরক্ষণে একটু ভেবে বললেন, প্রিন্সেস কি তোমাদের কুকুরের নাম? হারিয়ে গেছে? ফস করে বলল সুবেশ। কুকুর কেন হতে যাবে আঙ্কেল? দিদি আপনার মেয়ের কথা বলছিল। একটু গম্ভীর মুখখানা, পরক্ষণে হো হো হাসিতে ফেটে পড়লেন। সন্ধেবেলা দিবাস্বপ্ন দেখছো নাকি ছোকরা? আমার কোনো মেয়ে নেই, একটি মাত্র ছেলে। গোটা পাড়া জানে। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারো। এই বাবলু, এদিকে আয় তো। গাটা গোটা চেহারা ছেলেটা বেশ গম্ভীর মুখে বাবার পাশে এসে দাঁড়ালো। অচেনা আগন্তুক কোনো কালেই তার পছন্দ নয়।
ফাল্গুনির দিকে তাকাতেই মুখখানা তার হাসি হাসি হয়ে উঠল। চোখ কচলানো নাটক করে বলল, কাকে হেরি সম্মুখে? এতদিন বাদে তবে ম্যাডামের পায়ের ধুলো এ অধমের বাড়িতে পড়ল। বাবা, তোমায় আগে বলেছিলাম না, এই সেই ফাল্গুনি, পড়াশোনায় খুব ভালো, আমার ক্লাসমেট, নিজে একাকী নোট বানায়, একদম ইউনিক। আয় ভেতরে আয়, তোর জন্য আমি আজ স্পেশাল মিষ্টির প্রিপারেশন বানাবো। আরে তুমি বাবলুর কলেজের বন্ধু, আগে বলবে তো। এসো এসো, ভেতরে এসো। ঝোলা গোপ আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। চিঠিগুলো চারপাশে ছড়িয়ে শ্বেতপাথরের মেঝের ওপর উদাসীন ভঙ্গিতে বসে আছে ফাল্গুনি। সে নিশ্চিত এর ভেতরেই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। মায়ের মৃত্যুটা হয়তো বাইরে থেকে দেখতে স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকের অভ্যন্তরে রয়েছে মানসিক নির্যাতন, অবিচারের ইতিহাস। কিন্তু গল্পটা কোথায়? গল্পের পুরোটা জানলে তবেই না ছকখানা পরিষ্কার হবে। চিঠি যতই মনের আয়না হোক, এখানে তো তা নয়। অরুন্ধতী যা লিখেছেন সবই সাংকেতিককে, আর সেখানে এসেই বারবার ঠেকে যাচ্ছে ফাল্গুনি। অরুন্ধতীর বিশাল ছবির সামনে দাঁড়িয়েছিল সেনাপতি, একাকী। তোমার কি মনে হয় অরু, সত্যটা সে আবিষ্কার করতে পারবে? জেদ থাকলেই পারবে। একমাত্র জেদই পারে ফাল্গুনিকে মায়ের মৃত্যু রহস্যের মুখোমুখি দাঁড় করাতে। তুই আবার এখানে এলি যে? কাবেরী দেবী লাঠি ঠুকঠুক করে ফাল্গুনির দিকে এগিয়ে এলেন। খাবি কিছু? খাবার চাই না, শুধু উত্তরটুকু পেলেই হবে। সব তো চুকে বুকে গেছে, কেন আর পুরনো কথা তুলে তোর বাপকে কষ্ট দিতে চাস? যা হওয়ার তা তো হয়েই গেছে। নতুন করে তোকে আর আমার বলার কিছু নেই। যা বলার ছিল সব আগেই বলে দিয়েছি। সব কথা তো বলনি ঠাম্মি, যেটুকু না বললে নয় কেবল সেটুকুই জানিয়েছ। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির সবার জন্য মা কেবল করেই গেছে, বদলে কি পেয়েছে? অভিযোগ আর অবহেলা। চোখ সরু করে খানিকক্ষণ নাতনিকে মাপলেন বৃদ্ধা। এসব তোকে কে বলল? শুধু একা তোর মাই ত্যাগ করেছে, আমরা বুঝি কিছুই করিনি? সংসার কেবল একজনের ত্যাগে চলে না, বুঝেছিস ফুলগু? মানুষ যা বলে তার সবটাই সত্যি ভেবে বিশ্বাস করতে নেই। বাইরে থেকে দেখে মনে হওয়া সত্যের মাঝেও প্রচুর জল মেশানো থাকে। কে বলেছে তোকে এসব? উত্তর না দিয়ে বলল ফাল্গুনি, পিসির বিয়ের যাবতীয় গয়না তো মাই নিজের স্ত্রী ধন থেকে দিয়েছিল। মা দিল আর অমনি তোমরা নিয়ে নিলে। একবারের জন্য মনে হলো না এগুলো হাতে করে তুলে দিতে? মেয়েটার বুকের ভেতর কতখানি কষ্ট হচ্ছে। গরিবের ছেলেকে প্রেম করে বিয়ে করার সময় মনে ছিল না গরিবের সংসারে থাকতে গেলে অমন একটু আধটু হয়? মেয়ের বাপ গয়নার পুট্টিটুকু ঠেকিয়ে দায় চোকালেন, একবারও জামাইকে ঘরে ডাকলেন না। ছেলেটা আমার কোনো আদর আপ্যায়নই পেল না। বিরক্ত মুখে বললেন বৃদ্ধা, আমরা তো আর দেখে শুনে বরণ করে বউ ঘরে তুলিনি যে নিজেদের কাজকর্ম ছেড়ে বাড়ির বউয়ের মনের খবর রাখতে যাব। 3 বেলা খেতে দিয়েছি, পরনের কাপড় দিয়েছি, এই অনেক। যা তো মেয়ে, পুরনো কথার ঘাটতে বসিস না। গয়নার পুটুলি? তার মানে সব গয়না সমাপ্তি পিসিকে দেওয়া হয়নি? বাকি গয়না তবে কোথায় গেল? এসব জেরা তোর বাপের ভিটে গিয়ে কর। আমি নিজের ভিটে নিজের মতো থাকি, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। একজন তো এত বছর পর একটা মেয়ের ঢিপি বিয়ে চিলেকোঠায় বসে থেকে থেকে পাগলামি করে চলে গেল। খোকা আবার এসে বলে কি না মাথার অসুখ হয়েছে বলে চিলেকোঠায় থাকতে বলবে। তোর পাগল বউয়ের জন্য মায়া হতে পারে, আমরা তো আর পাগলের সঙ্গে এক ছাদের নিচে বাস করতে পারি না। আবার বলে কি ডাক্তার দেখাবে, পাগলকে ডাক্তার দেখালে বুঝি সুস্থ হয়ে যাবে? আপন মনে খানিক গজগজ করে বৃদ্ধা। কোলে পিঠে করে মানুষ করা মেয়ে আবার বড় হয়ে মায়ের জিনিস কোথায় গেল তার কৈফিয়ত নিতে আসে বুড়ি ঠাকুমার কাছে। বেঁচে থাকলে আর কত কি যে দেখতে হবে। তোর মায়ের কোনো গয়না আর আমার কাছে ছিল না, হলো তো শান্তি এবার। একটা দীর্ঘশ্বাস ফেললো ফাল্গুনি, তারপর উঠে দাঁড়ালো। এত উল্টোপাল্টা কথার মাঝে একটা তথ্য মিলল, মা সত্যি বড়লোকের মেয়ে ছিল, বাবাকে ভালোবেসে। সে পুটুলির খানিকটা গয়না এখনো আছে, কিন্তু কোথায়? আর চিলেকোঠা? জীবনের শেষ সময়টা মা চিলেকোঠায় থাকতো, ওখানে মিলবে গল্পের হারানো সুতো। আজও বেশ রাত করে বাড়ি ফিরল সে। হঠাৎ ছেলের বদলের পর থেকে অরুণ আর খুব বেশি ঘাটায় না ফাল্গুনিকে। তার দৃঢ় বিশ্বাস পেটের ছেলের এহেন বদলের পেছনে ওই মেয়েরই হাত রয়েছে। তবে একদিক থেকে সেটা ভালোই হয়েছে,
ফল্গুর জন্য এই মুহূর্তে নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সে, মেলাচ্ছে সুতোগুলো। খামোখা কৈফিয়ত দিতে ইচ্ছে করে না আর। চারপাশে একবার তাকিয়ে দেখে নিল সে, তারপর সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ধীরে। ভয় আর উত্তেজনা মিলেমিশে গেলে যেমনটা হয় আজ ফাল্গুনির বুকের ভেতর তেমনই অনুভব। পায়ে পায়ে চিলে ওঠার ঘরের দিকে এগিয়ে গেল সে। বহুদিনের পুরনো মরচে পড়া তালা ঝুলছে একটা, সজোরে টান দিল সে, খুলে গেল সঙ্গে সঙ্গে। একপাশে তালা রেখে ঢুকে পড়ল ভেতরে। বহুদিনের বন্ধ ঘর, ঘর জুড়ে ভ্যাপসা গন্ধ পাক খাচ্ছে। বেরিয়ে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সে, জানে এই মুহূর্তে কেউ তাকে খুঁজবে না। আস্তে ধীরে ঢুকলো ভেতরে, মোবাইলের ইনবিল্ট টর্চ জেলে খুঁজতে লাগলো মায়ের শেষ চিহ্ন হিসেবে কিছু মেলে কিনা। দেখা শেষে কুলুঙ্গির ভেতরটায় হাত ঢুকিয়ে দিল সে, হাতে ঠেকলো কিছু একটা। তাড়াতাড়ি বের করে ওড়না দিয়ে ধুলো ঝাড়তে লাগলো সে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। এমন কিছু একটার আশাতে এসেছিল, কিন্তু একবার খুঁজে মিলে যাবে ভাবতেই পারেনি। ডায়েরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল খানিক। এবার নিশ্চয়ই সে বুঝতে পারবে মায়ের সঙ্গে ঠিক কি হয়েছিল, কেন অসময় তাকে ফেলে মাকে চলে যেতে হলো। ভোরের দিকে চোখটা ঘুমে জড়িয়ে এলো তার। ডায়েরিটা বুকে নিয়েই ঘুমিয়ে পড়ল ফাল্গুনি। ঝুড়ো পাতাগুলো স্বপ্নে হানা দিয়ে যেন বলে যাচ্ছিল, জীবন অত সহজ নয়, কিন্তু এই বাড়িতে ইচ্ছে হলেও নিশ্চিন্তে ঘুমানোর উপায় নেই। আলো ফুটতে না ফুটতেই অরুণার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আজ যদিও সবার ছুটি, তবুও এজন্যই তো বলে মানুষ অভ্যেসের দাস। উঠে পড়ল ফাল্গুনি, ডায়েরিটা সযত্নে গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে নিল। আজ তার মুখোমুখি বসার দিন। ধীর পায়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল সে। বেতের চেয়ারে বসে সুজন খবরের কাগজ পড়ছিল। ডিজিটাল ইন্ডিয়ার যুগে পৌঁছেও খবরের জন্য সে কাগজের উপর ভরসা রাখে। কয়েকটা কথা ছিল তোমার সঙ্গে। তোর কি হয়েছে বলতো? সবসময় এত গম্ভীর হয়ে থাকিস কেন? অরুণাও বলছিল সেদিন তুই নাকি আজকাল রাত করে বাড়ি ফিরছিস, যা খুশি করছিস, যেখানে ইচ্ছে যাচ্ছিস। কদিন থেকে আমিও ভাবছিলাম তোর সঙ্গে বসে একটু কথা বলবো। স্বাধীনতার অপব্যবহার করলে কলেজ ছাড়িয়ে দেব, কিন্তু ফাইনাল ইয়ারে পৌঁছানো মানে ডানা গজানো নয়। একটা কথা মনে রাখিস, মায়ের বিরুদ্ধে গিয়েও তোকে কলেজে ভর্তি হতে আমি সাহায্য করেছি। নতুন মা বাবা, আমার মা তো সেই কবেই। ছাড়ো সব কথা, মেনে নিয়েছি ভাগ্যের দোষ বলে। কলেজের ফিসটা আমি কিন্তু টিউশন করে বেশিরভাগটা দিয়ে থাকি। যাক সে কথা। মার কি সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছিল বাবা? কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তুমি কনসাল্ট করেছিলে? সে প্রেসক্রিপশনগুলো দেখাবে একটু। কি মনে হয় তোর আমায় দেখে? নার্ভাস ভঙ্গিতে হাসল সুজন। এত বছর বাদেও সে প্রেসক্রিপশন যত্নে আগলে রাখবো কেন? অতীতের বন্ধ পাতা খোলার এত কি দরকার পড়লো তোর? তাছাড়া তোর মাকে কোনো রকম সাইকিয়াট্রিস্ট দেখায়নি, অত টাকা ছিল না আমার। তাছাড়া চারপাশে বল না বল, অত শত পাগলের ডাক্তার পাওয়া যেত না। আর কেউ পাগল হলে তাকে ঘরে বন্দি করে রাখাই নিয়ম ছিল। একটু চড়া সুরে কথাগুলো বলল সুজন। ততক্ষণে রান্নাঘরের কাজ ফেলে অরুণা দৌড়ে এসেছে। সাত সকালে বাবা মেয়ে মিলে ঝামেলা করছো কেন? ছুটির দিনটা কি একটু নিশ্চিন্তে কাজও করতে দেবে না? অরুণা, তুমি কাপড়ের থলেটা দাও, বাজারটা সেরে আসি। একটু চিকেন আনবো ভাবছি, ছেলেটা ভালোবাসে। আর একটু মাছ নেব কি? একটা দিন ডিম দিয়েও খাওয়া চলে যায়, গম্ভীর মুখে বলল ফাল্গুনি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর পাওয়াটা অনেক বেশি জরুরি। তোমার কি মনে হয় না একটু বেশি তুমি বাড়াবাড়ি করছো? থমথমে মুখে বলে ওঠে অরুণা। এটা আমার বাড়ি, আমার সংসারের সিদ্ধান্ত এবার তুমি নেবে নাকি? অবজ্ঞা ভরে ফাল্গুনির দিকে তাকায় সে। বাজারের ব্যাগ এনে দিচ্ছি, তুমি বেশি দেরি করো না। চিকেনের লেগ পিস দুটো নেবে কিন্তু, দুবেলা দুটো সুবেশকে দিতে হবে। লেগ পিস ছেলে ভালো খায়, একটু দেখে শুনে এনো। এই আলোচনা ছেড়ে উঠতে পারলে নিজেও বাঁচে সুজন। চটপট উঠে দাঁড়ালো সে। ঠিক তখনই ফাল্গুনির কথাগুলো শুনল, আর পাটা আটকে গেল মেঝের সঙ্গে। বাড়িটা বোধহয় আপনার একার সম্পত্তি নয় নতুন মা, আমারও। আপনি এসেছেন বিবাহ সূত্রে, আর আমি এখানে জন্মেছি। তাই এই বাড়ির ওপর আপনার অধিকারের তুলনায় আমার অধিকার কিঞ্চিত হলেও বেশি। আর বাবার ওপরেও। আপনার থেকে বাবাকে আমি বেশি দিন চিনি। তাছাড়া আমার মায়ের বাবার দেওয়া গয়নাগুলোর খানিকটা পিসির অঙ্গে, আর দুই একটা বোধহয় আপনার অঙ্গেও বিবাহ সূত্রে শোভা পেয়েছে। এতগুলো কথা আপনাকে বলার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু আপনি আজ বাধ্য করেছেন কথাগুলো বলতে। বাবার সঙ্গে আমার কিছু সিরিয়াস কথা আছে, আর সেটা আজই বলবো। স্তম্ভিত হয়ে গেল অরুণা।
এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সে একচ্ছত্র সাম্রাজ্যের অধিপতির মতো আচরণ করে এসেছে, কিন্তু আজ